স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি স্যার। ওকে। তো কতদিন তো আমরা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ডেরিভেশন নিয়ে কাজ করলাম, তাই না? তোমরা কিছু কিছু হয়তো অলরেডি জানো, বা জানতে অনেক হয়তো ভুলে গেছো, বাট অ্যাকচুয়ালি তোমাদের জানার কথা ওইটুকু। তো এর সাথে আরেকটা জিনিস নিয়ে আমরা শেষ করেছিলাম, সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বলছি কিন্তু এটা টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্ট, তাই না? তো সেক্ষেত্রে সেটা কিরকম ডিপেন্ডেন্ট সেটা একটা চিন্তার বিষয়, কারণ ডিপেন্ডেন্ট কিরকম সেটা না জানলে আমরা তো রিয়াকশন নিয়ে ডিল করার সময় আমরা কিভাবে কাজ করবো সেটা জানার জন্য আমাদের কিছু আরো জিনিস জানতে হবে। তো এর ভিতরে একটা ব্যাপার আছে যেটা হচ্ছে রিয়াকশন নিয়ে যখনই কাজ করতে হয় তখন আরেকটা ব্যাপার থাকে যেটা হচ্ছে হিট অফ রিয়াকশন। হিট অফ রিয়াকশন, আচ্ছা বলো তো ওয়াটারের জন্য স্ট্যান্ডার্ড হিট অফ রিয়াকশন কত হবে ওয়াটার ফর্মেশনের জন্য? বলতে পারবে তো? স্যার 393 মনে হয়। আচ্ছা, তো এই জিনিসটা 298 কেলভিনে করা হয়, তাই না? স্ট্যান্ডার্ড হিট অফ রিয়াকশন। এখন এখন যেটা দেখা যাচ্ছে যে যদি তোমরা চিন্তা করো যে আচ্ছা আমার রিয়াকশন এখন হচ্ছে 500 ডিগ্রি সেলসিয়াসে, 500 ডিগ্রি সেলসিয়াস মানে 773 কেলভিন। তো সেক্ষেত্রে এটাকে কিভাবে ডিল করব আমরা, এটার সাথে আমরা কিভাবে কাজ করব এটা বলতে পারবা? তোমাদের তো বেসিক এটার উপরে আছে, ম্যাটেরিয়াল এন্ড এনার্জি ব্যালেন্সে করেছো না? হিট অফ রিয়াকশন যদি 400 ডিগ্রিতে 500 ডিগ্রিতে বের করতে হয় তখন কিভাবে করতে হয়? সবাই ভুলে গেছো? স্যার হিট ক্যাপাসিটিকে ইন্টিগ্রেট করব যে টেম্পারেচার চেঞ্জ। ওকে, ঠিক আছে, তাহলে এইটুকু নিয়ে আমরা অন্তত আজকে শুরু করি, কারণ তারপরে হয়তো এখানে আরো কিছু কথাবার্তা থাকবে, কারণ হিট ক্যাপাসিটিটা খুবই ইম্পর্টেন্ট। হিট ক্যাপাসিটি দিয়েই আমরা আসলে হিট অফ রিয়াকশনকে ইয়ে করতে পারি। হিট অফ রিয়াকশনের চেঞ্জটাকে টেম্পারেচারের সাথে সেটা একটা ইম্প্যাক্ট আসলে গিভস ফ্রি এনার্জির উপরে পড়বে, কারণ গিভস ফ্রি এনার্জির সাথে হিট অফ রিয়াকশনের একটা সম্পর্ক আছে। এইখানে যে ইকুয়েশনটা দেখছো এটা তোমাদের পুরনো চ্যাপ্টারের ইকুয়েশন, এই যে এটা এখান থেকে নেওয়া। সেখানে যদি দেখো সেখানে আসলে হিট অফ রিয়াকশন স্ট্যান্ডার্ড হিট অফ রিয়াকশনের সাথে স্ট্যান্ডার্ড গিভস ফ্রি এনার্জির সাথে একটা রিলেশন এরকম আছে। তো এই রিলেশনটাকে আমরা যদি শুরুতে ধরে নিই, পরে আমরা এটা আরো ফার্দার স্প্যান করব। এইটাকে নিলাম, এটা যেহেতু এইচআই নট বলছি তার মানে একটা পার্টিকুলার কম্পোনেন্টের জন্য এটা বলছি। এখন যদি সবগুলো কম্পোনেন্টের রেসপেক্টে যাই তাহলে আমাকে স্টোকিওমেট্রিক কোএফিসিয়েন্ট দিয়ে গুণ করতে হবে, সামেশন করতে হবে। সামেশন করলাম তাহলে যেটা পাবো এটার সাথে তোমরা আরো বেশি পরিচিত। এই আই এর থেকে ওভারঅল প্রসেসের জন্য টোটাল একটা চেঞ্জ অফ এনথালপি দিয়ে যে আমরা যেটা পাই যে একটা হিট অফ রিয়াকশন কম্বাইন্ড ফর দ্য হোল সিস্টেম সেটা পেলাম। আর এটা হচ্ছে গিভস ফ্রি এনার্জি চেঞ্জ ফর দ্য হোল সিস্টেম। এখানে অনেক কম্পোনেন্ট থাকতে পারে রিয়াকশনের ভিতরে। এইটা আমার মনে হয় যে ঘুরিয়ে ফিরে যখন আমি এখানে চলে আসতেছি একটু রিঅ্যারেঞ্জ করে, এইটার সাথে তোমরা বেশি পরিচিত উপরেরটার থেকে। তো এটা থেকে বোঝা যাচ্ছে আসলে যে টেম্পারেচারের সাথে এই দুইটা জিনিসই চেঞ্জ হচ্ছে, ডেল জি বাই আরটিও চেঞ্জ হতে পারে, প্লাস এই ডেল এইচ এর ব্যাপারটাও আমাদের মাথায় রাখতে হবে। এখন ডেল জি বাই আরটির একটা ডেফিনেশন আমরা একটু আগে ডিরাইভ করেছিলাম, তাই না? এটা তো এটা না, ডেল জি বাই আরটি হচ্ছে লন কে। সেটা যদি হয় তাহলে আমি এটা এখানে বসাই দিতে পারি, আর যেখানে নেগেটিভ সাইন ছিল এখানে একটা নেগেটিভ আসবে, নেগেটিভ নেগেটিভ বাদ হয়ে গেল। তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের সাথে হিট অফ রিয়াকশনের একটা রিলেশন পেয়ে গেলাম। এটাই আমরা চাচ্ছিলাম। আমরা তো গিভস ফ্রি এনার্জি থেকে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টে গিয়েছি। তো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের সাথে টেম্পারেচারের সম্পর্কটা কি এখন এখানে মোটামুটি বোঝা যাচ্ছে, কারণ এইটাই দেখো এটাকে তো আমি ডিফারেন্সিয়েট করতেছি। লন কে ইজ গেটিং ডিফারেন্সিয়েটেড বাই টেম্পারেচার।
তার মানে টেম্পারেচারের সাথে এটার যে সম্পর্কটা আছে এখান থেকে আমি এটাকে যদি আবার ইন্টিগ্রেট করি তাহলে আবার পেয়ে যাব। এইটা হচ্ছে একটা ব্যাপার। তো এটা মাথায় রেখে পরে বাকি কাজ আগায় নিয়ে যেতে হবে। এখন এটাকে ইন্টিগ্রেশন করলাম, ইন্টিগ্রেশন করলে কি পেলাম? এই ইকুয়েশনটাও কি তোমরা অনেক আগে থেকেই দেখেছো, তাই না? এই যে দুইটা কে এর সাথে সম্পর্ক আমরা কিভাবে বের করতে পারি দুইটা টেম্পারেচারে, এটাকে ইন্টিগ্রেশন করলে কিন্তু এটাই আসবে। টি আর টি প্রাইম যদি দুইটা লিমিট ধরে আমি ইন্টিগ্রেশন করি, এই যে এই জায়গাটা, এটাকে যদি ইন্টিগ্রেট করি, এই ডিটিটা যদি এখানে চলে আসে, টি টু টি প্রাইম, তাই তো? বা উল্টাটা, যেটা ধরি টি প্রাইম টু টি, যেটাই করো এটাই আসবে। তো এই পর্যন্ত হলো। এখন যদি আমার কাছে হিট অফ রিঅ্যাকশন, স্ট্যান্ডার্ড হিট অফ রিঅ্যাকশন থাকে, দুটো টেম্পারেচার থাকে, আর একটা কে থাকে, অন্য একটা টেম্পারেচারে আর একটা কে বের করাটা আমার জন্য এই ইকুয়েশন দিয়ে পসিবল। এখন মনে করো যে না, তোমার এটা চলবে না, তোমার এখন এই সিম্পল রিলেশন তোমার পছন্দ হচ্ছে না, তোমার মনে হচ্ছে যে আরো এটা ডিটেইলে করা দরকার ছিল, কারণ হচ্ছে যে গেস ফ্রি এনার্জির সাথে সম্পর্কটা বোঝা যাচ্ছে না। এটা হচ্ছে শুধু হিট অফ রিঅ্যাকশনের সাথে কানেক্ট করে দিলাম। তো এখানে আরো এটাকে আমরা ডিটেইল অ্যানালাইসিস করতে পারি যদি আমরা এনট্রপি, এনথালপি সবকিছু নিয়ে আসি থ্রু গিভস ফ্রি এনার্জি। গিভস ফ্রি এনার্জির যে কমন ইকুয়েশন জি ইকুয়ালস টু এইচ মাইনাস টিএস, তাই না? এটা কমন ইকুয়েশন। এই ইকুয়েশনটা আসলো কোথা থেকে এটা জানো? এই যে জি ইকুয়ালস টু এইচ মাইনাস টিএস, এটা তো তোমরা পড়ে আসছো, এটা কোথা থেকে আসলো? ভ্যান ডফ ইকুয়েশন। সেখান থেকে ডেরিভেশন করে। মেবি। আচ্ছা আচ্ছা, এটা তোমাদের জন্য একটু টাস্ক থাকলো আর কি, একবার ক্রস চেক করা যে ইকুয়েশনটা আসলো কোথা থেকে, একটু ভেরিফাই করবো। আপাতত আমরা এটাকে ফর গ্রান্টেড ধরে নিচ্ছি যে জি ইকুয়ালস টু এইচ মাইনাস টিএস। তো এইখানে এটাকে যদি আবার যেহেতু কম্পোনেন্ট ওয়াইজ ধরছি, জিআই নট ইকুয়ালস টু এইচ আই নট মাইনাস টিএসআই নট। তো এস তো হচ্ছে এনট্রপি, টি টেম্পারেচার। এখন এখানে যদি নিউ আই দিয়ে গুণ করে দাও, মানে হচ্ছে প্রত্যেকটা স্টকিওমেট্রিক কোএফিসিয়েন্ট, যেহেতু এটা রিঅ্যাক্টিভ সিস্টেম, সব সব জায়গায় স্টকিওমেট্রিক কোএফিসিয়েন্ট চলে আসে। তো এখন আই কম্পোনেন্ট মানে ধরো ওয়াটার বা কার্বন ডাইঅক্সাইড, যে কোনো একটা কিছু হোক, এটার স্টকিওমেট্রিক কোএফিসিয়েন্ট দিয়ে গুণ দিয়ে দিলাম। এর সাথে যতগুলো আছে, যদি ওয়াটার, কার্বন ডাইঅক্সাইড এবং সাথে আরো দুই তিনটা জিনিস থাকে, সব কয়টা যোগ করে দিলে যেটা আসবে পুরো সিস্টেমের জন্য এটা বের হয়ে যাবে, সেটাই হচ্ছে ফাইনাল যেটা। এইটাও আমরা সবসময় দেখে আসছি এবং উপরেরটার থেকে এইটা বেশি পপুলার। কারণটা হচ্ছে যে আমরা সবসময় স্ট্যান্ডার্ড কন্ডিশনের সাথে ডিফারেন্সটা বের করি, আদারওয়াইজ আমাদের মেজারমেন্ট করাটা খুব মুশকিল হয়ে যায়। যদি চিন্তা করো যে এই ধরনের একটা মেজারমেন্ট করবা, জি এর একটা মেজারমেন্ট করতে হবে, এস এর একটা মেজারমেন্ট করতে হবে, এইচ এর একটা মেজারমেন্ট লাগবে, তাই না? এখন আমাকে বলো তো যে গিভস ফ্রি এনার্জিটা পাবো কোথায়? যদি এরকম মেজারমেন্টে আমাদের দরকার হয় যে গিভস ফ্রি এনার্জিটা মেজার করে এরকম ইকুয়েশনে বসাতে হবে, কোথায় পাওয়া যায়? কোথাও না কোথাও তো পাওয়া যাবে, কোথায় পাওয়া যাবে? কেউ বলতে পারবে না। স্যার ফিউগাসিটির সাথে যে রিলেশনটা ছিল ওখান থেকে। সেটা তো ঠিক আছে, কিন্তু এটা তো ভ্যালুটাই ডিরেক্টলি পাওয়া যায়, সেটাই তো বলতেছি। একটা টেবিল লাগবে তো নাকি কম্পোনেন্টের জন্য? প্রত্যেকটা কম্পোনেন্টের জন্য স্ট্যান্ডার্ড এই টেম্পারেচার প্রেসারে এখানে জি হচ্ছে এত, এরকম একটা টেবিল হলে ভালো হয় না? জি স্যার। সেটা তো আমাদের বইয়ের পিছনে আছে, এটাই বলতে চাচ্ছিলাম। আর এস এর বেলাও অনেকগুলো কম্পোনেন্টের ক্ষেত্রে আছে। তো জি এর বেলায় যেটা হয় যে জি এর বেলায় অনেকগুলো এক্সপেরিমেন্টাল মেজারমেন্ট লাগে, আর এস এর বেলায় যেটা হয়, এস হচ্ছে যেটা এনট্রপি, এনট্রপিতে অনেক সময় এক্সপেরিমেন্ট করা হয়, তাছাড়াও আরেকটা ভাবে করা হয়। তোমরা কি ডেনসিটি ফাংশনাল থিওরির নাম শুনেছো? না স্যার।
আচ্ছা, এটা হচ্ছে এক ধরনের, এটা একটা থিওরি। এটা হচ্ছে কোয়ান্টাম কেমিস্ট্রিতে ব্যবহার করা হয়, এরকম আরো অনেকগুলো আছে। তো মলিকুলার ডাইনামিক্স যে থিওরিগুলো, সেগুলোর কোয়ান্টাম কেমিস্ট্রির যে অ্যাপ্লিকেশন, সেখান থেকে অনেক সময় থিওরিটিক্যালিও এস্টিমেট করা হয় এস এর ভ্যালু, যেটা স্ট্যান্ডার্ড কন্ডিশনে। তারপরে তুমি এস এর সাথে এস এর ডিফারেন্সটা বের করে তারপরে তুমি ডিএলএস বের করো। তো এটা শুধুমাত্র এক্সপেরিমেন্টাল না, মাঝে মধ্যে তুমি চাইলে এটা থিওরিটিক্যালিও বের করতে পারো। তো সেটা একটা ভালো দিক। তো এটা এখনো, এটা কিন্তু এটা করা যায় এক একটা মলিকুলের ক্ষেত্রে। ধরো পুরো সিস্টেমের জন্য করতে গেলে এটা অনেক এক্সপেন্সিভ হয়ে যায়, তো এক একটা মলিকুলের জন্য একটা একটা করেই বের করা হয়েছে এবং আস্তে আস্তে সেগুলো ডকুমেন্টেড করা হয়েছে। যেমন ধরো এনআইএসটি ওয়েব বুকের কথা তোমাদের যেটা বলেছি, সেটার ভিতরে যে ডেটাগুলো আছে সব যে এক্সপেরিমেন্টাল তা না, কিছু কিছু থিওরিটিক্যাল কোয়ান্টাম কেমিস্ট্রি থেকেও আসছে। তো এটা তোমাদের জাস্ট ব্যাকগ্রাউন্ড নলেজ, তোমাদের জন্য টেবিলে ডেটা থাকাটাই স্বাভাবিক। তোমরা এই স্টেজে এইসবের ভিতরে করবো না কিছুই, বাট ভবিষ্যতে করতে পারো। সো মুভিং অন, এইটা হচ্ছে ডেল এইচ এর যে অ্যাকচুয়াল যে রিলেশনটা, যেটা একটু আগে তোমাদের কাছে জিজ্ঞেস করে নিলাম, যে টেম্পারেচার সাথে ডেল এইচ এর কিভাবে ভ্যারিয়েশনটা হয়। এবং বললে যে আসলে তোমরা সিপি দিয়ে, তো সোজা কথায় ডেল এইচ নট আর ডেল এইচ, এই যে নট, আমি এটা মুখে কিভাবে বলবো জানি না, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড কন্ডিশনের জন্য, আর এটা হচ্ছে একটা সার্টেন টেম্পারেচারে। তো দুটোই নট উপরে নিচে, মানে এটা কিভাবে বলা যায়, ডেল এইচ জিরো নট কি বলবো। তো এটার সাথে এইটা দিয়ে ইন্টিগ্রেট করে নিলেই তুমি পেয়ে যাচ্ছ একটা সার্টেন টেম্পারেচারে ডেল এইচ at certain temperature. আর এন্ট্রপি চেঞ্জটা কিভাবে ইয়ে করা হয়? এন্ট্রপি তো এস ইকুয়ালস টু কি যেন বলে, ডি কিউ বাই টি নাকি, মানে সরি ডি কিউ বলতেছি কেন, কিউ বাই টি এরকম ছিল। জি স্যার। আচ্ছা, তো এখন ওই সিপিডিটি তো হচ্ছে তোমার কিউ, তো সেখান থেকে ধরে সিপিডিটি বাই টি ইকুয়ালস টু ডিএস নট, ডিএসআই নট। তো এটাকে আবার ওই তুমি যদি ওই ফরম্যাটে নিয়ে যাও যে সবগুলোর নিউ আই দিয়ে মাল্টিপ্লাই করে তারপর তুমি এটাকে একটা সিস্টেমের, পুরো সিস্টেমের এন্ট্রপিতে নিয়ে আসলা। তো সেটা যেটা হলো, তাহলে ডিএস নট ইকুয়ালস টু ডেল সিপি নট ডিটি বাই টি। এটাকে আবার ইন্টিগ্রেশনে যদি যাই তাহলে দেখা যাচ্ছে যে এরকম একটা রিলেশনে চলে আসলাম। তো এই দুটোর ভিতরে একটা মিল পাওয়া যাচ্ছে, এইটা আর ডেল এস নট, এই দুটোর ভিতরে যে মিল পাওয়া গেল, এই দুইটার এখন এই দুটোকে কাজে লাগানো যাবে। এটা ইয়ে করতে পারি আমরা, এটা মিল বলতে আর কি দেখতে মিল লাগতেছে। এখন আমরা কি করবো, এখন তো জাস্ট ওই এই ইকুয়েশনে বসাবো নাকি, ডেল জি নট ইকুয়ালস টু ডেল এইচ নট মাইনাস টি ডেল এস নট, এরকম তো ছিল। এটার ভিতরে বসাবো বলেই এগুলো করতেছি, তাই না? হ্যাঁ, ওটার ভিতরে বসিয়ে দিলাম এবার। এখন বসানোর পরে কিরকম এরকম বিশ্রী লাগতেছে দেখতে, বাট এটা আসলে বেশি কমপ্লিকেটেড না, বুঝতেই পারতেছে। ডেল এইচ নট হচ্ছে জাস্ট ওই সাথে সিপিডিটি আসছে, আর এস এর ব্যাপারটাও তাই, এখানে তো শুধু সিপিডিটিটা চলে আসছে এই জন্য। আর এই আরটা বারবার মাল্টিপ্লাই করে রাখার একটা মানে আছে, সেটার কারণ হচ্ছে যে পরে এটা আরটি হবে, তো এটাকে আমি একটা সার্টেন ফরম্যাটে নিতে যাচ্ছি। কারণ যখন ডেল জি বাই আরটিতে তুমি নিবা তখন তুমি ওটাকে লন কে লিখতে পারবা, তার আগে তো লিখতে পারবা না। তো আরটিটাকে পরবর্তীতে আনতেই হবে কোনো না কোনো ভাবে, সেই জন্য এটাকে আগে থেকে এখানে আর দিয়ে মাল্টিপ্লাই করে রেখেছে। আর তো কনস্ট্যান্ট, সমস্যা নেই। তো এখন ডেল এস নটের ব্যাপারটা হচ্ছে, ডেল এস নটটাকে যদি আমরা অ্যাভয়েড করতে চাই, যে এটা আসলে এটাকে যদি অ্যাভয়েড করা যায় তাহলে ভালো হয় আর কি। তাহলে আমাদের যেগুলো মেজারেবল কোয়ান্টিটি, যেগুলো একটু ইজিয়ার টু মেজার আর কি, তাহলে ডেল এস নট বসাতে হবে না কোথাও, বুঝতে পেরেছো তো? বললাম না যে এটা মেজারমেন্ট করতে গেলে বেশ ঝামেলা করতে হয়। তো সেই জন্য যেটা করতে হবে যে ওইটার বদলে আমরা স্ট্যান্ডার্ড কন্ডিশনে ডেল এস নটের জন্য এই ইকুয়েশনটা তো হচ্ছে এইটারই আরেকটা ভার্সন আর কি, del h not not minus t del s not not, এরকম। তো এটাকে রিঅ্যারেঞ্জ করে যেটা পাওয়া গেল, ওই থেকে ডেল এস নট নট বা জিরো নট যেটা বলি, ওইটাকে বসিয়ে দিলাম এখানে। ওটা এখানে বসায় দেওয়ার পরে যেটা দাঁড়ালো হচ্ছে, একটু রিঅ্যারেঞ্জমেন্ট করলে এটা এরকম চলে আসে, এই জায়গাটা এটা ভেঙে চলে আসছে আর কি।
আর তুমি যেটা করলে সিপিডিটির পার্টটা আলাদা করে নিয়ে গেলাম। এখন তার মানে ডেল জি নট বাই আরটি করতে পারো, কারণ যেহেতু এখানে একটা আরটি আছে, এটাকে দিয়ে ভাগ করে দিলে হচ্ছে সব জায়গায়। আরটি দিয়ে ভাগ দিয়ে দিলে, ভাগ করে দেওয়ার পরে তারপরে যা থাকলো সেটাকে একটু রিঅ্যারেঞ্জ করলে ফাইনালি এটাকে আমি কি বলতে পারি? এটাকে বলতে পারি নেগেটিভ লন কে। নেগেটিভ লন কে বসিয়ে দিলাম ওটা বাই ডেফিনিশন। এখন আমার সামনে অনেকগুলো টার্ম, এই টার্মগুলোকে এখন আমাকে একটু ডিফাইন করতে হবে। দেখো এই টার্মগুলোকে যদি আমি এইভাবে করে ধরি যে যেহেতু ডেল জি নট নট বা জিরো নট যেটা বললাম ডিভাইড বাই আরটি নট, এটা আবার আমি আসলে এটার সাথে আবার লন কে এর একটা মিল আছে না, লন কে যেটা বেরোলো, এটাকে আমি ধরতে পারি যে আসলে এটা স্ট্যান্ডার্ড কন্ডিশনে, তো তাহলে এটা লন কে নট হতে পারে। একদম যে পার্টিকুলার টেম্পারেচারকে আমরা রেফারেন্স ধরতেছি সেই সময় যেটা কে নটটা একটা রিঅ্যাকশনের জন্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, সেটা হচ্ছে লন কে নট। তারপরে বাকি ডেল এইচ এর পার্টটাকে আবার যদি আলাদা করে ফেলি, ডেল এইচ এর পার্টটাকে একবারে আলাদা করে নিয়ে আসতে পারি, সেটাকে আলাদা করে নিয়ে আরেকটা টার্ম ডিফাইন করতে পারি। আর যেটা করতে পারি এই যে সিপির পার্টটা, এটাকে নিয়ে আবার আরেকটা নতুন একটা টার্ম বানাতে পারি। তো সেটা যদি করি তাহলে সেটা দেখতে এরকম হয় যে প্রথমটাকে বললাম লন কে নট, যেহেতু এটা কে নটের কে এর ডেফিনেশনের সাথে মিলে যায় স্ট্যান্ডার্ড কন্ডিশনে, তাহলে এটা কে নট বলতে পারি। তারপরটাকে বললাম লন কে ওয়ান, সেটা হচ্ছে হিট অফ রিঅ্যাকশনের যে টেম্পারেচারের সাথে যে রিলেশনটা সেটা দেখার জন্য। আর সিপিডিটি হচ্ছে যে সেন্সিবল হিটের যে চেঞ্জটা হচ্ছে, তাই না? তো সেন্সিবল হিটের চেঞ্জ হচ্ছে যে সিপিডিটি, তো সেইটাকে আমরা কে টু ধরলাম। তাহলে এটাকে আমরা কম্বাইন্ড ভাবে লিখতে পারি লন কে ইকুয়াল টু লন কে নট প্লাস লন কে ওয়ান প্লাস লন কে টু। এখন সব পাশ থেকে লগ উঠিয়ে দাও, উঠিয়ে দেওয়ার পর তাহলে তুমি যেটা পাবা কে ইকুয়াল টু কে নট মাল্টিপ্লাইড বাই কে ওয়ান কে টু। এখন যদি তুমি ধরো স্ট্যান্ডার্ড কন্ডিশনে কি হবে, কে ওয়ান আর কে টু কিন্তু ওয়ান হয়ে যাবে, শুধু কে নট থাকবে, তো কে ইকুয়াল টু কে নট হয়ে যাবে। আর যখন স্ট্যান্ডার্ড কন্ডিশন থাকবে না তখন কে ওয়ান আর কে টুর একটা ভ্যালু থাকবে অবভিয়াসলি, কারণ এখানে দেখো স্ট্যান্ডার্ড কন্ডিশনে কি হবে, টি নট ডিভাইডেড বাই টি নট, ওয়ান মাইনাস ওয়ান জিরো হয়ে যাবে, তাই না? এটা তো বাদ হয়ে যাবে। এখানেও তাই, ইন্টিগ্রেশন হবে না, কারণ হচ্ছে টি নট আর টি হচ্ছে এক হয়ে যাবে, এই কারণে এই দুটো ওয়ান হয়ে যাবে। আর যদি দেখো যে স্ট্যান্ডার্ড কন্ডিশন থাকছে না, তাহলে তো এখানে একটা ভ্যালু চেঞ্জ হবে। এখন কে ওয়ান যেটা, কে ওয়ানটা আসলে একটা মেজর এফেক্ট অফ টেম্পারেচারকে আইডেন্টিফাই করার জন্য। তুমি যখন করতে যাবা ক্যালকুলেশন, দেখবা যে এই জিনিসটার ভ্যালুটা আসলে কন্ট্রোল করতেছে পুরো ভ্যালুটাকে যখন টেম্পারেচার ভ্যারি করতেছে। কে টুর যে ভ্যালুটা, এটা কোয়াইট নেগলিজিবল। কে টুর ভ্যালুটা দেখা যাবে ফর এক্সাম্পল 0.99। কারণ এটা যদি 0.99 হয়, তুমি টেম্পারেচার চেঞ্জ করছো, তার মানে এটা তো ইম্প্যাক্ট সেরকম পড়েনি। কিন্তু এইটার ভ্যালু যদি 0.5 হয়, তাহলে কি কে নটের অ্যাকচুয়াল ভ্যালু হাফ হয়ে যাবে না মাল্টিপ্লাই হওয়ার পরে? কে নট মনে করো 10, কথা কে নট মনে করো 10 অ্যাট স্ট্যান্ডার্ড কন্ডিশন কে ইকুয়ালস টু কে নট, তখন এটা 10 থাকে। এবার ধরো স্ট্যান্ডার্ড কন্ডিশন চেঞ্জ করে দিলাম, কে ওয়ান এর ভ্যালু আসলে 0.5, কে টু এর ভ্যালু 0.9, তার মানে এই জিনিসটা এটাকে হাফ করে দিচ্ছে, কে হয়ে গেল 5 অ্যাট সার্টেন টেম্পারেচার। তার মানে যদি কখনো তোমাকে সুযোগ দেওয়া হয় যে কে টুটাকে ইগনোর করবা, তুমি অবশ্যই তুমি ইগনোর করবা, ঠিক আছে? কে টুর ইম্প্যাক্ট আসলে কম। স্যার এই ইম্প্যাক্টের ব্যাপারটা আরেকবার বলবেন? ইম্প্যাক্টের ব্যাপার হচ্ছে টেম্পারেচার চেঞ্জের সাথে কে ওয়ান আর কে টুর ভ্যালু ভিন্নভাবে চেঞ্জ হয়। ধরো কে ওয়ান খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যায়, কে ওয়ান এর ভ্যালু যদি স্ট্যান্ডার্ড কন্ডিশনে কি থাকবে, এই 1 মাইনাস টি নট বাই টি যেটা, তাহলে টি নট বাই টি নট হয়ে যাবে, তাহলে 1 মাইনাস 1 ইকুয়ালস টু 0, তাহলে এই টার্মটা 0 হয়ে যাবে, এই টার্মটাও 0 হয়ে যাবে, এগুলো তো থাকবে না, তখন শুধু লন কে নট থাকবে, এবং কে নটটাই আমার হচ্ছে অ্যাট স্ট্যান্ডার্ড কন্ডিশন k equals to k naught, k1 equals to 1, k2 equals to 1। আর যখনই এটা এমন হয়ে যাচ্ছে যে ঠিক আছে আমি এখন টি এর একটা ভ্যালু দিয়ে দিলাম, টি এর ভ্যালু হচ্ছে 400 ডিগ্রি সেলসিয়াস,
আর টি নটটা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। ওকে ফাইন। এখন দেখো এইটার ফলে যে চেঞ্জটা হবে K1 এর ভ্যালুটা দাঁড়াবে হচ্ছে, আমি বলে দিচ্ছি আর কি, এটা অন্য কিছু হতে পারে, বাট K1 এর ভ্যালু at 400 ডিগ্রি সেলসিয়াস K1 becomes 0.5 আর K2 মেবি 0.99, সেটাই আমি বলছিলাম। কারণ 0.99 মানে তো হচ্ছে যে আমি তো ধরে নিচ্ছি যে একটা চেঞ্জ আসবে, সেই চেঞ্জটা যদি 0.99 হয়, 0.99 ইজ ভেরি ক্লোজ টু 1, তাই না? তার মানে K2 এর ইম্প্যাক্টটা কম, আর K1 হচ্ছে 0.5। তাহলে at this temperature K equals to হবে K0 K1 K2 equals to 10, ধরো K হচ্ছে K1 K0 হচ্ছে 10, K0 হচ্ছে 10, তাহলে এখানে আমি 10 লিখে দিই, তাহলে বুঝতে পারবো 10 গুণ 0.5 গুণ 1, এখন তো 1 এর সমানই প্রায়, তাহলে 5 হয়ে গেল। তাহলে K এর ভ্যালু হয়ে গেল 5 at 400 ডিগ্রি সেলসিয়াস। ওই 5 এর জন্য দায়ীটা তো হচ্ছে K1, বিকজ K1 is making the most impact। এখন K1 এর ভ্যালু ভ্যারি করবে, তুমি 400 জায়গায় 300 করলে এটা 0.6 হয়ে যেতে পারে। হ্যাঁ বলো, কেউ কিছু বলতে চাচ্ছিল? আচ্ছা, বুঝতে পারছি, তখন শুনতে পাইছিলাম না তো। ওকে, ঠিক আছে। এখন তোমাদের জন্য আমার একটা কোয়েশ্চেন আছে, আগে গ্রাফটা দিই। গ্রাফটা আমাকে রোটেট করে দিতে হয়েছে, কারণ হচ্ছে এটা লম্বা করলে কিছু দেখা যায় না, ছোট হয়ে যায়, তো ল্যান্ডস্কেপ করে দিয়েছি। তো আশা করি তোমরা একটু মাথাটা ঘুরিয়ে নাও আর কি, বা তোমাদের যদি মোবাইল স্ক্রিনে থাকে একটু মোবাইলের স্ক্রিনটা একটু ইয়ে করে দাও। সেটা হচ্ছে গ্রাফটা হচ্ছে লন কে ভার্সেস ইনভার্স অফ টেম্পারেচার। তো আমরা আগের যে রিলেশন দেখে আসলাম, লন কে ভার্সেস ইনভার্স অফ টেম্পারেচার যদি হয়, এটা হচ্ছে লন কে। এত হিজিবিজি হয়ে গেছে, আমি এটা একটু ইয়ে করে ডিসকার্ড করে আবার ইয়ে করি, তাহলে বেটার হবে। ওকে, দেখো লন কে ভার্সেস 1/t, এটা প্লট করতেছি। প্লটটা কিরকম হওয়া উচিত? খুব টাফ হয়ে গেল, তাই তো? স্যার এই পুরো ইকুয়েশনটার জন্য দেখো এখানে আমি একটা ভুল করেছি, তোমরা বলো নাই, এখন আমি লিখে দিচ্ছি। মানে এইটা তো আসলে কনস্ট্যান্ট নাকি? এটা কিন্তু ভ্যারিয়েবল নাই এখানে কোনো, এটা তো বুঝতে পারছো। স্যার একটা স্ট্রেট লাইন ওয়াই অ্যাক্সিস কে সেট করবে। হ্যাঁ, স্ট্রেট লাইন ওয়াই অ্যাক্সিস সেট করবে যদি এই টার্মটা না থাকে। এটা আমি পুরোটা লিখতে যাচ্ছি না, এটাকে আমি ধরে নিলাম জেড, এই পুরোটা, এই সিপির ব্যাপারটা তো নন লিনিয়ার, এটা তো বুঝতেছো, এই জন্য আমি এটা লিখতেছি। জেড ইজ এ ফাংশন অফ, এটা তো প্লাস, জেড ইজ এ ফাংশন অফ এক্স, এক্স মানে 1/t আর কি। তো একটা স্ট্রেট লাইন বলতেছো, কিন্তু এই জেডটা থাকলে কি স্ট্রেট লাইন হবে? এই যে জিনিসটা, এটা জেড, জেড থাকলে কি মানে জেড মানে লন কে টু আর কি, যাই হোক নিয়ে, তো জেডটা থাকলে কি হবে স্ট্রেট লাইন? না স্যার, হবে না, কারণ টি স্কোয়ার চলে আসবে। রাইট, এটা পজিটিভ দিয়ে দিই, কারণ এই নেগেটিভটা তো এখানে positive। তো এখন যেটা হলো স্কোয়ার টার্ম চলে আসতেছে, তার মানে এটা আসলে তুমি যেটা বলছো ওইগুলো mx প্লাস সি, যেটা এরকম হতে পারতো, আবার এটা কিন্তু খানিকটা বাঁকাও হতে পারে, তাই না? মানে খানিকটা বাঁকা হয়ে এরকম হতে পারে, কিন্তু এখানে কিন্তু বেশিরভাগ স্ট্রেট লাইনই দেখা যাচ্ছে না?
মোটামুটি স্ট্রেট লাইনে দেখা যাচ্ছে কিন্তু কারণটা কি বলতে পারবো? আমি অ্যান্সার অলরেডি দিয়ে দিয়েছি। স্যার ওই K2 এর ইম্প্যাক্টটা অনেক কম। K2 becomes negligible. So most of the practical cases তোমরা K2 টাকে মানে ইগনোর করে কাজ করতে পারবা, কারণ এরকম একটা স্ট্রেট লাইন রিলেশন থাকলে তুমি দেখো প্রত্যেকটা টেম্পারেচারে K এর ভ্যালু পেয়ে যাচ্ছ এই একটা রিঅ্যাকশনের জন্য। তার মানে কি তোমার কাজ করা অনেক ইজি হয়ে যাচ্ছে। তোমাকে হয় টেবিল দিব আমি অথবা এই গ্রাফটা দিব, বাট ইউ উইল গেট ইউর K। অলরাইট, দেখ এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো, আর কোনো ভয় নেই। তাহলে আমরা এগিয়ে যাচ্ছি, মানে টেম্পারেচার ইম্প্যাক্টটা তাহলে তোমরা খুব ভালোভাবে ধরতে পেরেছো। সো এখন একটু অন্যদিকে যেতে হবে। টেম্পারেচার ইম্প্যাক্টটা দেখে ফেললাম, এবার হচ্ছে আমাদের একটু দেখতে হবে যে কম্পোজিশনের ইম্প্যাক্টটা কেমন। কম্পোজিশন বলতে হচ্ছে তোমার রিঅ্যাকট্যান্টের বা প্রোডাক্টের কম্পোজিশন। কম্পোজিশন কিভাবে ইম্প্যাক্ট করে, কম্পোজিশনের ইম্প্যাক্ট তো থাকবে নাকি? রিঅ্যাকশনে কম্পোজিশনের ইম্প্যাক্ট থাকে না? জি স্যার থাকবে। জি স্যার। কারণ রিঅ্যাকশন রেটের সাথে তো কম্পোজিশনের একটা ভালো সম্পর্ক আছে। ধরো এই যে যেটা আমরা এপসিলন বলে ডিফাইন করতেছি একটা এক্সটেন্ট অফ রিঅ্যাকশন, দ্যাট ইজ অলসো রিলেটেড টু কম্পোজিশন, তাই না? তো জি স্যার। সেই ক্ষেত্রে আমরা এটাকে আবার একটু যদি একটা স্ট্রাকচার্ড ফর্মে নিয়ে আসতে পারি যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটাকে আমরা টেম্পারেচারের সাথে দেখলাম কিভাবে রিলেটেড হয়। এত কিছু ডিরাইভ করার পরে কিন্তু তোমরা কিন্তু দেখলা কি যে একটা গ্রাফ পেলেই তোমাদের কাজ চলে যাচ্ছে, তাই না? এই ইকুয়েশনের ভিতরে আর ঢুকতেছে না, কিন্তু ইকুয়েশনের ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট গুলো তোমাদের বুঝতে হবে যে ইম্প্যাক্ট গুলো কোথা থেকে আসতেছে গ্রাফে। তো ওইটার জন্য এটা ডেরিভেশন করা। এখন যদি আমরা কম্পোজিশনটা দেখতে চাই, কম্পোজিশন বললেই এইখানে আবার কম্পোজিশনের সাথে আমার অন্য কিছু নিয়ে আসতে হবে। সেটা হচ্ছে আমার যে অ্যাকচুয়াল যে ডেফিনেশনটা ছিল ওখানে গিয়ে কম্পোজিশনের সাথে একটা সম্পর্কটা বের করে নিয়ে আসতে হবে। সেটাকে একটু ফুগাসিটি চলে আসবে আর কি। যাই হোক, এখন ফুগাসিটির সাথে ফুগাসিটি চলে আসলো কারণ হচ্ছে যে অ্যাকচুয়াল ডেফিনেশনে কে যে ডেফিনেশনটা ছিল এই যে পাই আই দিয়ে আর কি, পাই আই যেটা এটা হচ্ছে মানে মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর, সবগুলোর মাল্টিপ্লিকেশন আর কি। তো সেই ক্ষেত্রে সেই যে ডেফিনেশনটা ছিল এটা কি রকম ডেফিনেশন ছিল? এরকম ছিল না, এফ আই ক্যাপ ডিভাইডেড বাই এফ আই নট ইকুয়ালস টু হচ্ছে কে, এটা না? এটা তো, এটা কিন্তু কে ডেফিনেশন। আচ্ছা, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ডেফিনেশনটাকে যদি কাজে লাগাই তাহলে সেখানে আমরা দুটো কাজ করতে হবে। এখন দেখতে হবে একটা হচ্ছে তো গ্যাস ফেজে কি একরকম বিহেভ করবে আর লিকুইড ফেজে। এতক্ষণ কিন্তু আমরা গ্যাস ফেজ আর লিকুইড ফেজ নিয়ে কথা বলিনি, এখন কেন আসলো গ্যাস ফেজ লিকুইড ফেজ বলো? স্যার কম্পোজিশনটা তো গ্যাস লিকুইড যে কোনো কিছু থাকতে পারে। আর একটা জিনিস হচ্ছে দুইটা লিকুইড আর গ্যাসের ক্ষেত্রে কম্পোজিশনটা দুইভাবে কাজ করে। সেটার একটা কারণ হচ্ছে যে গ্যাসের যে কম্পোজিশন সেটার সাথে কিন্তু প্রেশার একটা খুব ভালো সম্পর্ক আছে, যেটা লিকুইডে কিন্তু প্রেশার ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, তাই না? জি স্যার। ইভেন আমরা প্রেশার দিয়ে পার্শিয়াল প্রেশার দিয়ে বের করে ইচ্ছে করলে কম্পোজিশনও বের করতে পারি। এটা তো তোমরা সবাই জানো, মোল ফ্র্যাকশন যেটা পিআই ডিভাইডেড বাই পি নট করেছো না? মোল ফ্র্যাকশন অফ গ্যাস, এটা করেছো তো? কনফার্ম করো। পার্শিয়াল প্রেশার থেকে গ্যাসের যে কম্পোজিশন বের করা যেটা তো জানো? জি স্যার। ওকে, ভেরি গুড। তো সেক্ষেত্রে আমরা এখন ফুগাসিটির সাথে একটা প্রেশারের একটা রিলেশন আছে। আইডিয়াল কন্ডিশনে এফ আই নট কে ধরা হয় যে পি নট এর সমান। পি নট আর এফ আই নট হচ্ছে আসলে একই আইডিয়াল গ্যাস থেকে ধরা। তো সেক্ষেত্রে এটা কিন্তু শুধু আইডিয়াল কন্ডিশনে আইডিয়াল গ্যাসের জন্য আর কি প্রযোজ্য। তো সেক্ষেত্রে সেভাবে করে আমরা তো এজাম্পশন নিই সবসময় থার্মোডাইনামিক্সে, সেটা নিলাম সিম্পলিফিকেশনের জন্য। নিয়ে তারপরে এটাকে বসাই দিলাম এফ আই নটের জায়গায়। বসানোর পরে
এবার আমরা এফআই নিয়ে কাজ করতে হবে। এখন এফআইটাকে যদি আমি ধরে নেই যে এফআই ক্যাপের একটা রিলেশন আছে, এফআই ক্যাপের রিলেশনটা হচ্ছে ফাই আই ক্যাপ ওয়াই আই মাল্টিপ্লাইড বাই পি, এটা গ্যাসের জন্য প্রযোজ্য শুধু, কারণ এখানে এই যে প্রেশারের ব্যাপারটা চলে আসছে, তাই তো? তা এখন এই ফাই আইটা কি? একটা জাস্ট কনস্ট্যান্ট, ফুগাসিটি কোএফিসিয়েন্ট বলে, তাই না? জি স্যার, দুইটার রেশিও। এখন এই ফাই আই ডিটারমিন করা বেশ ঝামেলা, এটাও মাঝে মধ্যে আমরা অ্যাজাম্পশন নিয়ে নিই, সেটাও আমরা নিব একটু পরে সবকিছু সিম্পলিফাই করার জন্য। তো আপাতত হচ্ছে লেটস স্টিক টু দ্য ইকুয়েশন, তারপরে আমরা পরে এটাকে সিম্পলিফাই করব। তো আপাতত আমাদের মাথায় দুটো জিনিস আছে, একটা হচ্ছে আমরা এফআই নটকে পি নট দিয়ে রিপ্লেস করলাম, আর এফআই ক্যাপকে ওটার যে রিলেশন সেটা দিয়ে রিপ্লেস করব। তাহলে আমাদের সুবিধাটা হবে এটার সাথে আমরা কম্পোজিশনের একটা রিলেশন পাবো। কম্পোজিশনটাই হচ্ছে এইটাই যে ওয়াই আই। বলো। ফাই আই নট যেটা, সেটা তো আমরা আগে P1 বা P2 স্যাচুরেটেড দিয়ে এক্সপ্রেস করতাম, এখানে P নট কি ওই স্যাচুরেশন কন্ডিশনই? না, স্যাচুরেশন কন্ডিশনে না, এটা কিন্তু নট নাই তো কোনো। দেখো থার্মোডাইনামিক্সে তো নট জিনিসটা খুব ইম্পর্টেন্ট। নটের ব্যাপারটা আমরা এখানে সেরে আসছি, এই যে এখানে এটা হচ্ছে একটা যে কোনো কন্ডিশনের। ফাই আই স্যাচুরেটেড তুমি যেটা বলছো না, ফাই আই স্যাচুরেটেড কখন করবা? ফাই আই স্যাচুরেটেড করবা হচ্ছে স্যাচুরেটেড একটা ইকুইলিব্রিয়াম কন্ডিশন, ওই জায়গায় ফাই আই এর মেজারমেন্ট গুলো পাওয়া যায়, সেই জন্য ফাই আই স্যাচুরেটেড দিলে আমাদের খুব সুবিধা হয়। কিন্তু এটা তো রিঅ্যাক্টিভ সিস্টেম, আমরা তো জানি না এটা স্যাচুরেটেড কি, তো সেই জন্য এখানে ওই স্যাচুরেটেড দিতে পারবো না আর কি। হ্যাঁ, তো ওটা স্যাচুরেটেড দেবো না, কিন্তু এটা নিয়ে আমরা পরে অ্যাজাম্পশন নিব যে এটাকে কিভাবে ঠিক করা যায়। এটা একটা ঝামেলার জিনিস, এটাকে ঠিক তো করতেই হবে। তো আপাতত যেটা হচ্ছে এফআই ক্যাপের রিলেশনটা এখানে বসাই দিলাম আমার কে এর ইকুয়েশনে। কে এর ইকুয়েশনে এটা বসাই দেওয়ার পরে যেটা পেলাম, এই যে দেখো পি বাই পি নটটাকে কিন্তু আমি ডান পাশে নিয়ে আসতে পারি। নিয়ে আসলে যেটা হচ্ছে এই যতগুলো, আচ্ছা এটা বলার আগে তোমাদের জিজ্ঞেস করি, এইটা নিউ আই না কেন এখন? আর ডান পাশে আমি নিয়ে আসলাম, এখন আর এটা নিউ আই না, এটা নিউ হয়ে গেছে, কারণটা কি? আমি জাস্ট ডান পাশে নিয়ে আসছি, এটাকে ফ্লিপ করে নিয়ে আসছি, তাই না? ফ্লিপও করিনি, এক্স্যাক্টলি যেভাবে আছে সেভাবেই নিয়ে আসলাম। ফ্লিপ না করার জন্য ওখানে নেগেটিভ চলে আসছে, কিন্তু ইয়েটা বলো। সবগুলা মিউ আই কে যোগ করলে তো মিউ আসবে। রাইট, তো হঠাৎ করে আবার ভেবো না যে এখানে ভুলে লেখা হয়নি, সেটা ভেবো না আর কি, সেটার জন্য তো সবগুলো যোগ করলে আসলে ওটাই আসবে, যেহেতু মাল্টিপ্লিকেশন পাওয়ার গুলো তো সব যোগ হয়ে যায়। এখন এটা তো এই পর্যায়ে আমরা নিয়ে আসছি, এই পর্যন্ত নিয়ে আসছি দেখতে, তারপরও ভালো লাগছে না, এটাকে একটু সিম্পল হলে আরো একটু ভালো হতো। এখন এটাকে সিম্পল কিভাবে করা যায়? সিম্পল প্রথমে যেটা আমরা করতে পারি, আমরা বলতে পারি আচ্ছা পি নট আর পি দুইটা প্রায় কাছাকাছি, এরকম রেশিওটা 1 করে দিতে পারলে একটা ভালো হতো, তাহলে এই জিনিসটা 1 হয়ে যেত, দেন দিস ইজ গন, রাইট? এটা একটা হতে পারে। আর এখানে আরেকটা কথা বলছি, এটা শুধু নোটেশনের ব্যাপার। এই ফাই আই ক্যাপ যেটা, এটা আইডিয়াল সলিউশন হলে তখন এটাকে ফাই বলা যায়, এটা হচ্ছে বইয়ের ডেফিনেশন। তখন আমরা এখানে ফাই বসাই দেওয়া যায় আর কি, যদি চাও আর কি, সেটা একটা ব্যাপার। আইডিয়াল সলিউশনে কিছু প্রপার্টি আছে, তখন ফাইটাকে চাইলে ইউ ক্যান কনসিডার ইট অ্যাজ আইডিয়াল সলিউশন, কিন্তু গ্যাসের ক্ষেত্রে, নট ফর লিকুইড। গ্যাসের যদি প্রপার মিক্সিং হয় তখন আমরা চিন্তা করতেছি আইডিয়াল সলিউশন, সেটার জন্য ফাই ক্যাপটাকে ফাই লেখা যায়। আচ্ছা, এটার সিগনিফিকেন্স তেমন কিছু না, যদি না তুমি এটা কনসিডার করো যে এটা আসলে আইডিয়াল গ্যাস, দেন ফাই ইজ ইকুয়ালস টু 1। ঠিক আছে, ফাই কে 1 করে দিতে পারলে আসলে পি বাই পি নটটা আমার জন্য মেজর কিছু না, এটাকে যদি 1 করতে পারো তাহলে আরো ভালো। তাহলে তো শুধু এই বাম পাশের এই জিনিসটা আর কে ছাড়া আর কিছু থাকবে না। আর ফাইটাকে বাদ দিয়ে দেওয়া ছিল আসল উদ্দেশ্য। এখন যদি আইডিয়াল গ্যাস হিসেবে যদি কনসিডার করতে পারো, আইডিয়াল গ্যাস হিসেবে কনসিডার করতে হলে আমাকে আইদার ভেরি লো প্রেসারে কাজ করতে হবে, একদম ধরো অ্যাটমসফিয়ারিক প্রেসারে কাজ করতে হবে, অথবা হাই টেম্পারেচারে কাজ করতে হবে। হাই টেম্পারেচারে কাজ করলে তখন এটা আইডিয়াল গ্যাসের মতো বিহেভ করে, তখন দিস ইকুইলিব্রিয়াম মিক্সচার could be considered as ideal gas.
তখন আমরা ফাই ইকুয়াল টু 1 ধরবো। 1 ধরলে তাহলে আমার ইকুয়েশনটা অনেক সিম্পলিফাইড হয়ে গেল। আর পি বাই পি নটটা তুমি ইগনোর করতে পারো, কারণ যদি এক্সট্রিমলি লো প্রেসারে কাজ করো 1 বারে কাজ করো তাহলে পি বাই পি নট 1 হয়ে যাবে। আর হাই টেম্পারেচারে প্রেসার কিছুটা থাকবে, তাহলে প্রেসারটা তখন রেখে দিলে আর এই টার্মটা। তো ওভারঅল যেটা আইডিয়াটা হচ্ছে আমরা সিম্পলিফাইড ভার্সন হিসেবে গ্যাসের জন্য কম্পোজিশনের সাথে কে এর একটা রিলেশন পেলাম, কিন্তু গ্যাস ফেজ কিন্তু নট লিকুইড ফেজ। লিকুইড ফেজে কিন্তু আবার অন্য কথাবার্তা। লিকুইড ফেজে কি হবে, আমরা লিকুইড ফেজে যাওয়ার আগে আমি তোমাদের কাছে জিজ্ঞেস করি লিকুইড ফেজে কি হবে। এই ইকুয়েশন তো সেম, ইকুয়েশন তো এইটা নিয়ে আমরা কাজ করবো, তাই না? এফ আই গ্যাপ ডিভাইডেড বাই এফ আই নট ইকুয়ালস টু কে। এখন এইটা নিয়ে আমরা কাজ করবো, তাহলে এখানে চেঞ্জটা কি আসতে পারে? ফাইনালি এই জায়গায় একটা চেঞ্জ আসবে। ওয়াই আইটা তখন কি হয়ে যাবে? xi এক্সআই হবে, যেটা তোমরা যে রাউলস ল করার সময় টের পেয়েছো। একটাকে আমরা এক্স ধরি, একটাকে ওয়াই ধরি, কেন জানি না, বাট ধরি আর কি। আরেকটা জিনিস কি হবে, পি এর ব্যাপারটা কি থাকবে এই জিনিসটা? অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট চলে আসবে ওই ফিউগাসিটি কোএফিসিয়েন্টের পরিবর্তন। হ্যাঁ, আর যদি সহজ ভাষায় বলি প্রেসারের ইম্প্যাক্ট তো কম, তাহলে এই ইম্প্যাক্টটা এখানে লিকুইডের উপরে পড়বে না। তাহলে মুভ ফরওয়ার্ড টু লিকুইড। গ্যাসের সাথে এবার লিকুইডে চলে যাই। এখন অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট কোনটা? এইখানে যে স্লাইডের ভিতরে অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট আছে কোথাও? গামা আছে। গামা। দ্যাট, তো আমরা উইল স্টার্ট উইথ দিস। আর এখানে আমরা প্রেসার দিয়ে রিপ্লেস করতে পারবো না, যে প্রেসারের ব্যাপারটা ওইভাবে আনতে পারতেছি না। তো আপাতত গামাই এক্সআই আর এফআই দিয়েই রিপ্লেস করে দেবো। সেটা রিপ্লেস করার পরে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এরকম। এটা এত সিম্পল, এটা আর আমি আর এর ভিতরে লেখালেখি করছি না। এমনি তোমাদের মনে হয় আমার লেখা পড়তে কষ্ট হয়, তো তারপর যাই হোক। এখন যেটা হচ্ছে যে অনেক সময় আমরা চিন্তা করি যে ঠিক আছে, ফিউগাসিটিটা আসলে ভেরি উইক ফাংশন অফ প্রেসার ফর লিকুইড, তো ওটাকে আমরা যদি কোনোভাবে 1 করে দিতে পারি। অনেক ক্ষেত্রে কনসিডার করা হয় যে এফআই বা এফআই নট ইকুয়ালস টু 1 কনসিডার করে দিতে পারলে দেন তোমার মানে রিলেশনটা অনেক ইজি হয়ে গেল, তাই না? রিলেশনটা হচ্ছে এইটা তো ছিল গামা আই এক্স আই টু দি পাওয়ার মিউ আই ইকুয়ালস টু, এটা গামা না কিন্তু আবার, হ্যাঁ, সমান সমান কে হয়ে গেল। তাহলে অনেক ইজি হয়ে গেল না রিলেশনটা? তো সেরকম একটা রিলেশন আমরা পেয়ে যাব যদি এফআই নট কে 1 ধরে নিতে পারি। তো সেই রিলেশন পেয়ে গেলে তো খুব ভালো কথা, তাহলে সেটা দিয়ে কাজ করাটা আমাদের জন্য অনেক ইজি হয়ে গেল। কিন্তু যদি সেরকম করি তো আবার অনেক সময় দেখা যাচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে ইয়ে হতে পারে, নন আইডিয়াল কেস হিসেবে একটু রেজাল্ট ভ্যারি করতে পারে। বাট ফর নাও হোয়াট উইল ডু, আমরা এটা আর কি এভাবেই সিম্পলিফিকেশন করে নেব। তো করে নিয়ে তারপরে সেটার সাথে এখন ঝামেলাটা রয়ে গেল কোনটা বলো তো? গামাই এক্সআই আছে টু দি পাওয়ার নিউ আই ইকুয়ালস টু কে। তো এটার সাথে ঝামেলাটা কি, আমার কোন পার্টটা আসলে ডিটারমিন করতে কষ্ট হবে? মানে এক্সআই তো জানোই, তাহলে তো কষ্টটা হবে শুধু এইটা ডিটারমিন করতে, তাই না? এই যে জিনিসটা, এই যে, আচ্ছা এখন এই পর্যন্ত আলোচনা করেছি আর কি, এই নিচেরটা এখনো শুরু করিনি। নিচেরটা হচ্ছে যে যদি আমরা চিন্তা করি যে না আসলে আমরা একটু আগে যেটা ধরলাম যে এটা আসলে কোনো ইম্প্যাক্টই নাই এফআই নটের, সেটা যদি ট্রু না হয়, যদি ফিউগাসিটিজ আর চেঞ্জিং উইথ প্রেসার or any other variable significantly, তাহলে আমাদের যেটা করতে হবে, আমাদের আবার সেই পুরনো ইকুয়েশনে যেতে হবে, যে একটা রিলেশন বের করতে হবে যেটা দিয়ে আমরা এখানে স্যার হ্যাঁ বলো স্যার আমরা আসলে কি করতেছি? আমরা আসলে কি করতেছি সেটা তো প্রবলেম করতে গেলে বুঝতে পারবো। একটু আগে যেটা করলে সেটা বুঝতে পারছো তো, যে টেম্পারেচারের সাথে? জি স্যার, এই পর্যন্ত বুঝতে পেরেছি। তারপরে হচ্ছে গ্যাস ফেজের জন্য বের করতেছি, লিকুইড ফেজের জন্য বের করতেছি আর কি এরকম। কিন্তু স্যার সেটা কিসের জন্য করতেছি আসলে? আচ্ছা, যেটা হচ্ছে যে যদি এরকম একটা প্রবলেম থাকে
একটা প্রবলেমে যদি আমরা পড়ে যাই যেখানে কম্পোজিশনের সাথে কেটা চেঞ্জ হচ্ছে, এখন তোমাকে গ্যাস ফেজ বলে দেওয়া হলো, তখন তুমি এই ইকুয়েশনটা ইউজ করবা, তাই না? বুঝতে পারছো? কিন্তু স্যার মানে ওইখানে তো লিকুইড আর গ্যাসও থাকবে, মানে একসাথে থাকবে তো। লিকুইড আর গ্যাস খেলে মাল্টি ফেজে আমরা এখনো যাইনি, আমরা এখনো সিঙ্গেল ফেজে আছি। আমরা এখন যেটা কথা বলতেছি একদম সিঙ্গেল, কারণ গ্যাস ফেজে আছে, লিকুইড ফেজ ফুললি লিকুইড ফেজ, সেইটা কিন্তু আমরা আলোচনা করছি এই মুহূর্তে, দুটো সেপারেট। এখন হয়তো তোমাদের এরকম মনে হবে স্বাভাবিকভাবেই, কিন্তু আমরা একটু একটু পরে গেলে তখন দেখতে পাবো আর কি, একটু ক্লিয়ারলি। আসলে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন না দেখলে কিন্তু সব থিওরিটিক্যাল ডেরিভেশনই আসলে ইউজলেস হয়ে যায়, তাই না? তো সেটা স্যার একটা মানে ব্যাপার। একটা স্যার একটা রিঅ্যাকশনের জন্য তো মানে রিঅ্যাকশনটা করতে হলে যদি গ্যাস থাকে মানে লিকুইড থাকে তাহলে স্যার সেই দুইটা তো মানে মিক্স করতে হবে, তাহলে তো রিঅ্যাকশনটা হবে। তো এখানে আলাদা আলাদা করে চিন্তা করতেছি। না না না, দ্যাটস নট ট্রু। সবসময় লিকুইড আর গ্যাস মিক্স করতে হয় রিয়েকশন করতে হলে। গ্যাস আর গ্যাসের রিয়েকশন হয় না? আচ্ছা স্যার মানে শুধু শুধু গ্যাস হচ্ছে। হ্যাঁ, মানে এটাই তো বলছি, এখন আমরা সিঙ্গেল ফেজে আছি, মাল্টি ফেজ রিয়েকশনে আমরা যাইনি। সিঙ্গেল ফেজে আমরা আগে দেখে নিচ্ছি, কারণ এখনই যদি তোমাদের যদি আমরা আলোচনা করা শুরু করে দিই মাল্টি ফেজ, তাহলে বুঝতে পারছো দুইটা মিলে যাবে ইকুয়েশন, আর কমপ্লিকেটেড হয়ে যাবে। তো আমরা একদম ইন্ডিভিজুয়ালি দেখো, আগের ডেরিভেশন যাই হোক, ফাইনাল ইকুয়েশনটা কিন্তু ইজি, সবসময় তাই হয়। দেখবো যে ডেরিভেশনের জিনিসপত্র অনেক কঠিন, ফাইনাল ইকুয়েশনটা ইজি এবং অ্যাপ্লিকেশনটাও ইজি। কঠিন হচ্ছে ওই বোঝার পার্টটা, যে আসলে কোথা থেকে আসলো জিনিসটা। এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা নিশ্চয়ই কঠিন মনে হচ্ছে না? এই যে পাই ওয়াই টু দি পাওয়ার নিউ আই ইকুয়াল টু পি বাই পি নট টু দি পাওয়ার নেগেটিভ নিউ কে, এটা তো সিম্পল ইকুয়েশন। যেটা ডিফিকাল্ট সেটা হচ্ছে আগের যে পার্টগুলো তুমি করে আসলো, যেখানে অ্যাজাম্পশন গুলো ধরলাম। তো আমরা আসলে গ্যাস ফেজ আর লিকুইড ফেজটা এখন আলাদাভাবে দেখবো, পরে মাল্টি ফেজ আছে, চিন্তা করো না। তুমি যদি সেটা কথা বলতেছো তো মাল্টি ফেজে যাবো আমরা, ঠিক আছে? মাল্টি ফেজে গেলে তখন তো আরো খারাপ লাগবে, এখন যদি খারাপ লাগে তো, কিন্তু গেলে তার মাঝে আমরা একটা ব্রেক দিয়ে নেবো, then we'll discuss something else and then we'll go for multi-phase। এর মাঝখানে এটার কোনো কিছু একটা অ্যাপ্লিকেশন আমরা দেখে নেবো। ওকে, তো যেটা হয় যে যখনই ডেরিভেশন করতে যায় কেউ, থার্মোডাইনামিক্স বলো আর যে কোনো কিছুতেই, তখনই যেটা হয় যে ঠিক আছে কোনো এক্সিস্টিং ইকুয়েশন আছে কিনা এটার উপরে, সেটা অ্যাপ্লাই করা হয়। তো যেহেতু আমার এক্সিস্টিং ইকুয়েশন আছে, গিভস ফ্রি এনার্জির সাথে ফিউগাসিটির যে রিলেশনটা, সেটা থেকে যদি আমি গিভস ফ্রি এনার্জির ইকুয়েশনটা দেখি, এই গিভস ফ্রি এনার্জির দুটো ডেফিনেশনে যেতে পারি, তাই না? একটা তো হচ্ছে যে এইটা, আরেকটা হচ্ছে যে প্রেসারের সাথে কনস্ট্যান্ট টেম্পারেচারে বাকি সবকিছু তো ইয়ে হয়ে গেল, বাদ হয়ে গেল, শুধু প্রেসারের ইম্প্যাক্টটা থাকলো। গিভস ফ্রি এনার্জি চেঞ্জটা তাহলে হবে শুধু প্রেসারের সাথে। তাহলে এই দুইটাকে যদি ইকুয়েট করে দেই, এইটার এটা দেখো, এইটা আর এইটা, এই দুইটাকে সমান করে দিলাম। সমান করে দিয়ে তাহলে আমি বসাই দিয়ে আমি এটাকে ইন্টিগ্রেট করলাম। ইন্টিগ্রেট করলে ইন্টিগ্রেশন খুব সিম্পল, ডিপি ফ্রম পি নট টু পি। তার মানে এটাকে ইন্টিগ্রেশন করে ফেললে যেটা থাকবে সেটা হচ্ছে তাহলে লন এফ আই ডিভাইডেড বাই এফ আই নট কে আমি পেয়ে গেলাম ভিআই পি মাইনাস পি নট ডিভাইডেড বাই আরটি। এটা কিন্তু খুবই একটা ভালো রিলেশন হলো, কারণ হচ্ছে এটা হচ্ছে সবকিছু মেজারেবল কোয়ান্টিটিতে নিয়ে আসছি। এখন তুমি এই লংটাকে এখানে এক্সপোনেনশিয়াল করে দিয়ে দেওয়ার, মানে এখানে ই টু দি পাওয়ার ভিআই পি মাইনাস পি নট ডিভাইডেড বাই আরটি। তাহলে এফ আই বাই এফ আই নট যেটা, সেটাকে আমি ওই রিলেশনে বসায় দিতে পারি। কোন রিলেশন? এই যে এইটা, তাই না? পাই আই এক্স আই গামা আই, এই যে নিউ আই ইকুয়ালস টু কে, এই যে এফ আই বাই এফ আই নট যেটা ছিল সেটাকে যদি আমি এখন এফ আই বাই এফ আই নট যেটা ছিল সেটাকে এই পাশে নিয়ে আসলাম, এফ আই বাই এফ আই নট যেটা ছিল টু দি পাওয়ার নেগেটিভ নিউ। তারপরে এটাকে ফাইনালি, এটা কিন্তু গামা না, আসলে এটা নিউ আই, গামা আর নিউ মিলে যাচ্ছে। এনিওয়ে তোমরা এগুলো বইতেও পাবে, আমার এখানে যদি কোনো কনফিউশন লাগে অবশ্যই বইতে চেক করে নিবে, আমার লেখা যদি বুঝতে অসুবিধা হয়। তারপরে এটাকে রিপ্লেস করে দিলাম এটা দিয়ে,
রিপ্লেস করে দিলে এখন আমি তোমাদের আবার সেই কথায় আসি, যদি আইডিয়াল সলিউশনের জন্য যদি চিন্তা করি তাহলে গামা এর ভ্যালু হচ্ছে 1, আর এই এক্সপোনেনশিয়াল পুরো টার্মটা আসলে হাই প্রেসারে 1 হয়ে যাবে। তাহলে ফাইনাল ইকুয়েশনটা কি হবে? মানে আমি যদি পার্টিকুলার অ্যাসাম্পশন নিতে পারি যেটা আইডিয়াল সলিউশন এবং এটা হাই প্রেসারে আছে, তাহলে এই ইকুয়েশনটা কি দাঁড়াবে? এই যে এত লম্বা ইকুয়েশনটা এটা কি হবে? স্যার xi নিউ i ইজ ইকুয়াল টু k। রাইট। তো এই জায়গায় রিচ করার জন্যই আমরা চেষ্টা করতেছি। জিজ্ঞেস করলাম কি করতেছি, আসলে আমরা চেষ্টা করতেছি বিশাল বড় একটা ইকুয়েশনকে ছোট করে আনার। এটাকে আমরা কিন্তু ওইটা মাথায় রাখবো না, ওইটা তোমার ডেরিভেশন করতে গিয়ে ওইটা আসবে, দ্যাটস ফাইন। কিন্তু অ্যাপ্লিকেশনের বেলায় আমরা চেষ্টা করবো এই সিম্পল ইকুয়েশনটাকে অ্যাপ্লাই করার, অ্যাজাম্পশন দিয়ে অ্যাপ্লাই করে, অ্যান্ড উই শুড ডু দিস। মানে যদি সব ডেটা অ্যাভেলেবেল না থাকে, মোস্ট অফ দ্য কেসেস তোমার কাছে সব ডেটা অ্যাভেলেবেল থাকবে না, তখন তোমাকে অ্যাজাম্পশন নিতে হবে এবং এভাবে ফাইন্ড আউট করতে হবে। আর আরেকটা জিনিস আজকে আর এখন আর শুরু করব না, সেটা পরের দিন আমরা ডিসকাস করবো। আজকে তোমাদের মাথায় অনেক ইনপুট দেওয়া হয়ে গেল, তোমরা এটা নিয়ে একটু চিন্তা করো। যেটা হলো সেটা আমি আসলে তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিই। আদার্স তোমরা তো বই হয়তো তোমরা ওভাবে হয়তো দেখছো না, বইটা যাতে বই একবার চোখ বোলাও। এই ডেরিভেশন গুলো লেকচারের সাথে মিলিয়ে একবার বইয়ের সাথে দেখবা, আমি লেকচারটা আপলোড করে দেবো আজকে। আর এর সাথে যেটা করবা, এর পরে আমি আসলে ডিসকাস করেছি, এই যে আমি বলছি এখানে বলে রেখেছি আর কি, হোয়াট হ্যাপেন্স when xi approaches 0। কারণ এখানে এরকম একটা সিচুয়েশন হতে পারে যে তোমার লিকুইড সলিউশনটা একটাই কম্পোনেন্ট আছে মোস্টলি, ধরো ওয়াটার আছে সামান্য একটা অন্য একটা কিছু, তাহলে xi ইজ ক্লোজ টু 1। xi যদি ক্লোজ টু 1 হয় তাহলে 1 এটা বসা দিতে পারলে তোমার k ইকুয়াল টু 1 হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, তো এইটাই যদি কেস হয় তাহলে এরকম আরেকটা কেস হতে পারে যেখানে xi ইজ ক্লোজ টু 0। xi যদি ক্লোজ টু 0 হয় তাহলে এটা কি হবে? এটা তো তোমাদের হোমওয়ার্ক, এটা নেক্সট দিন তোমরা আমার সাথে ডিসকাস করবে। প্রথমে ক্লাসের শুরুতে 5-10 মিনিট, তারপরে আমি পরের টপিকটাতে যাবো আর কি। সো থিঙ্ক অ্যাবাউট ইট অ্যান্ড উইল টক অ্যাবাউট দিস। ওকে, আজকে এই পর্যন্তই। আগামীকালকে তোমাদের ক্লাস টেস্ট, তাহলে আগামীকালকে আশা করি, মানে আমার সাথে কথা হয়তো বলতে হবে না, কালকে তোমাদের সাথে আমি থাকবো, এমনিতে টিমসে থাকবো। ওকে।